তারা বিভিন্নভাবে সভা সমিতির মাধ্যমে এই সমস্ত এগুলি ঠিক করার কথা ছিল, কিন্তু 2001 সন থেকে 2010 সাল পর্যন্ত যে কিছুই হয়নি, এটা ঠিক নয়। আমাদের সময় আমরা কোর্টের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা উদ্যোগ নিয়েছেন, আমরা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সেটি তখন সম্পন্ন করা হয়নি। আমি বলবো যে অত্যন্ত দ্রুতগতিতে উদ্যোগটা নেওয়া হয়েছিল। কিন্তু আসলে ব্যাপারটি হচ্ছে যে আপনারা 2006 সালের শেষ দিক পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কিন্তু আমরা দেখি নাই যে ওইটা বাস্তবে রূপ নিয়েছে। আপনারা অনেকগুলি কমিটি করেছেন, কার্যক্রম করেছেন। সরকারি কর্মকাণ্ড যেভাবে চলে আমার মনে হয় তাহলে পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজাতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজানোর কথা বলছেন, আর এখানে এতগুলি সেক্রেটারিকে একসঙ্গে পাওয়াও একটা মুশকিলের কথা, পাওয়া অত্যন্ত মুশকিলের ব্যাপার। আমাদের এখানে 8 জন সেক্রেটারি ছিল এই কমিটিতে, প্লাস সেক্রেটারি অফ, আপনি পড়ে শোনালেন। জি, সেই জন্যই 8 জন সেক্রেটারির একটা আমলাতান্ত্রিক জটিলতারও একটা আমরা সম্ভাবনা, অন্যতম কারণ। শিল্পমন্ত্রী জনাব দিলীপ বড়ুয়ার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আপনারাও কি একই আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে আছেন, বা নাকি আপনারা এটা ইচ্ছে করেই? না, আমরা কোনো আমলাতান্ত্রিক জটিলতাতে নাই, আমাদের সদিচ্ছা আছে। আচ্ছা, সদিচ্ছা আছে 4টি কারণে। ফার্স্ট হচ্ছে যে হাইকোর্ট থেকে আমাদের উপর একটা ম্যান্ডেটরি ডিসিশন আছে, এটা করতেই হবে। কিন্তু আমরা তো দেখতেছি যে হাইকোর্টের নির্দেশ আপনারা পছন্দ হলে মানেন না। পছন্দ আমরা টাইম নিচ্ছি আমাদের থেকে। ওনারা মহামান্য আদালত কাইন্ড এনাফ আমাদের কাজে সন্তুষ্ট হয়ে আমাদেরকে টাইম দিচ্ছেন, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী লাস্ট বাজেটে উনি পুরা একটা রিপোর্ট দিচ্ছেন, এটা 12 সালের মধ্যে অবশ্যই, 2012 সালের মধ্যে অবশ্যই এটা কাজ একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি এই জায়গায় একটু আপনাকে ইন্টারাপ্ট করি জনাব বড়ুয়া, যে এইখানে টেনার্স অ্যাসোসিয়েশন বলছে যে মালিকদের ক্ষতিপূরণের টাকা পরিশোধ এবং ব্যাংক লোনের বিষয়টি নিষ্পত্তি হলে তাদের সাভারে যেতে কোনো আপত্তি নেই। আচ্ছা যাক, আমি আসছি, আমার কথাটা শেষ হোক। জি, তারপর হচ্ছে যে ইউরোপের ইউনিয়ন থেকেও আমাদের উপর তাগদা আছে, 14 সাল পর্যন্ত যদি মধ্যে আপনার এটা স্থানান্তর করা না হয়, অর্থাৎ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপন করা না হয়, কমপ্লায়েন্স গুলো প্রপারলি না হয়, তারা আমাদেরকে চামড়াজাত পণ্য অথবা চামড়া এক্সপোর্ট বাংলাদেশ থেকে তারা ইম্পোর্ট করবে, এটা হবে না। কত 2014 সাল? 2014 সাল। তারপর হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিবেশ পরিষদের সভাপতিত্বে, ওনার সভাপতিত্বে একটা বুঝি আমাদের উপর শিল্প মন্ত্রণালয়কে উনি দায়িত্ব দিচ্ছেন এটা দ্রুততম সম্পন্ন করা। তো আপনারা জানেন যে বাংলাদেশে একটা কাজ করতে গেলে টেন্ডার প্রক্রিয়া, এটা হলো আন্তর্জাতিক টেন্ডার, অর্থাৎ 2 স্টেপ টেন্ডার সিস্টেমের ভিতর দিয়ে আমরা এটা নিয়ে আসছি মোর ট্রান্সপারেন্ট হতে করার জন্য। এবং আমরা বিভিন্ন পর্যায়ে শেষ করে যেখানে বুয়েটের 4 জন এক্সপার্ট আছে, এগুলা নিয়ে আমরা এটার পারচেজ কমিটিতে পাঠিয়েছি। আশা করি এই নভেম্বর মাসের শেষ নাগাদ এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই নভেম্বরের শেষ নাগাদ সিদ্ধান্ত হবে। জনাব মঞ্জিল মোর্শেদ, আপনার মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বললেন, সেই কথার মধ্য থেকে কিন্তু একটা মেসেজ আমরা বুঝতে পারছি, সেটা হলো যে একটা 2014 সাল মানে এরপরে কিন্তু আরেকটা নির্বাচন হবে, এবং 2014 সালের মধ্যে এটা ওনারা সম্পূর্ণ করবেন তা বলছেন না, যে কর্মকাণ্ড হবে, ওনারা টেন্ডার দিয়েছেন, ফাইনাল করবেন। তা আমার কাছে টোটাল বিষয়টা মনে হয় একটা, কারণ এর মধ্যে ট্যানারি মালিক সমিতির যে বিবৃতি এর আগে আমি দেখেছি, ওই গত টাইমে যখন টাইম এক্সটেন্ড করা হলো, তারপরে তাদের বিবৃতি যেটা দেখেছি, আবার মাননীয় মন্ত্রীও যেটা বললেন যে ট্যানারি প্রসেস এবং মালিকদের যাওয়ার ক্ষেত্রে তাদের দাবি দেওয়া, আপনি যেটা উত্থাপন করেন, এজ এ হোল মনে হচ্ছে যে ব্যবসায়ীরা এটা করতে চাচ্ছে না। এবং আমি এরকম একটা তথ্য একটা ইলেকট্রনিক্স মিডিয়া শুনেছিলাম, একজন সম্পাদক ওই ট্যানারি মালিক সমিতি, সে বলেছে যে আমরা এখান থেকে যেতে পারবো না, কারণ আমাদের ফুল 100 বছরের 50 বছরের টোটাল এস্টাবলিশমেন্ট এখানে আছে। তো কথাটা হলো যে আসলে উদ্দেশ্য যেটা, সেটা হলো উনি যেটা বলেছেন সেটা হলো যে সদিচ্ছা আছে, আমরা দ্বিমত পোষণ করছি না, কিন্তু সদিচ্ছা যদি একটা কম্পোনেন্টের থাকে আর একটা কম্পোনেন্ট যদি অসহযোগিতা করে, ওই সদিচ্ছার কিন্তু কোনো মূল্য নাই, কারণ সদিচ্ছা কিন্তু বাস্তবায়িত হবে না। অতএব এখানে কম্পোনেন্ট হলো 3টা, একটা হলো সরকার যারা কার্যকরী সিদ্ধান্ত নেবেন, একটা হলো ব্যবসায়ী, আর একটা হলো ওখানে যারা কাজ করছেন। যেন আপনি জানেন যখন সময় চাইতে আসলো, তখন কিন্তু যখন সময় প্রথমবার দেওয়া হলো না, তখন প্রথমবারের মতো হাজারীবাগের শ্রমিকরা এই মামলায় পক্ষ হতে আসলো। কেন? কারণ তারা পক্ষ হতে এসে তারা বলতে চাইলো যে আমরা কোথায় যাব, আমরা ঢাকায়, আমার ফ্যামিলি, আমার এস্টাবলিশমেন্ট ঢাকায়, আমি সাভারে গিয়ে তো ওখানে কাজ করতে পারবো না। এই কথাটা বলে কিন্তু তারা আদালতে এসেছিল, যদি আদালত সেটা গ্রহণ করেন। আমি একটু ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তার পরিচয়ে জনাব মোর্শেদ খান আপনার কাছ থেকে জানতে চাইবো যে হাজারীবাগ
থেকে ট্যানারি সাভারে প্রতিস্থাপন করাটা কতটা ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি থেকে কতটা যৌক্তিক বা বাস্তবসম্মত, বা তারা এটা মেনে নেওয়ার ক্ষেত্রে? শতকরা 100%। আচ্ছা, এটা আমি বলবো যে আমরা হারমোনিয়াস, ন্যাশনাল হারমোনিয়াস একটা অ্যাপ্রোচ যদি না থাকে, এটা যে অত্যন্ত দুরূহ ব্যাপার। আর এই টাইম ফ্রেম দিয়ে আমাদের একটা যৌক্তিকতা দেখিয়ে এটা বারবার এটা পিছিয়ে যাবে, এটা কিন্তু কারো কাছে গ্রহণযোগ্য নয়। 10 লক্ষ শ্রমিক তারা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, এবং আজকে আমি বলবো বিগত 12 বছরে এটার সাভারে নিয়ে যাওয়ার যৌক্তিকতা হারিয়ে ফেলেছে। সাভারে এত দূষিতকরণ করা হয়েছে টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টরের কেমিক্যাল বর্জ্য দিয়ে, যে সাভারে গেলে আরও ওখানে বর্জ্য শুধু বাড়বে কিন্তু কমবে না। তা এটা এখনো পর্যন্ত যদিও সরকার আইন করেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্ট আছে, আইএলওর ফান্ডেড এজেন্সি আছে, তারপর চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ আছে, তারা প্রত্যেকদিন দেখছে কি হচ্ছে, তারপরে ওরা থাকে কি করে। আমার মনে হয় প্রয়োজনে 10 লক্ষ লোকের জীবন বাঁচাবার জন্য প্রয়োজনে 1 বছর আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে হলো অত্যন্ত কড়াকড়ি আরোপিত করে এটাকে করা দরকার। এবং এটার আপনার অজুহাত দেখি 10 লক্ষ না, কিন্তু আমরা কিন্তু ঢাকায় যারা বসবাস করি সকল লোকই কিন্তু এটার সঙ্গে আমরা আছে, কিন্তু 10 লক্ষ শ্রমিক বর্তমানে আছে, কিন্তু আমরাও কিন্তু উই আর অলসো ইন রিস্ক। অফকোর্স। শিল্পমন্ত্রী আপনি কি বলবেন যে আমার কথা তো শেষ না হতে আপনি আরেক জায়গায় না, চলে গেলেন। আবার আপনার কাছে ফিরে আসা কথাটা হলো, একটা কথা যখন শুরু হয় ইট শুড বি কমপ্লিটেড, কারণ যদি এটা কমপ্লিট না হয় তাহলে আমার যে শ্রোতা আছে শ্রোতা তো জিনিসটা পুরোপুরি বুঝবে না। না। ঠিক আছে, আপনি এখন আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে আমাদের তরফ থেকে অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা কোনো রকম সময় নষ্ট করছি না। আমরা চাচ্ছি দ্রুততম সময়ে সম্পন্ন করা, এবং দ্রুততম সময়ে যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে এটা মন্ত্রণালয়েরও একটা অ্যাক্টিভিটিস, তারা যে একটা সফল হচ্ছে সেই আপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এখন এখানে যেটা আপনি বলছেন যে সাভারে যে শিল্প স্থাপনের ব্যাপারে, এটা ঠিক। আমাদের যে চামড়া শিল্পের সাথে জড়িত একটা অংশ, এটা যত ক্ষুদ্র হোক না কেন, একটা অংশ আন্তরিকভাবে তারা চায় না এটাকে রিলোকেট করা। আর এখানে সাভারে যে অবস্থাটা আছে, এই অবস্থা অবশ্য আপনাদের এখানে যে ভিডিও ফুটেজ, যদি আপনারা সাভারের বর্তমান পজিশনটা কি, এই যে কালীগঙ্গা তীরে যে পজিশনটা কি, এইটা যদি আপনাদের ফুটেজ আপনারা দেখাতেন তাহলে আমাদের শ্রোতাদের জন্য, অডিয়েন্সের জন্য এটা উপকার হতো। কারণ ওইখানে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। ওইখানে আপনার ড্রেনেজ সিস্টেম থেকে আরম্ভ করে ওয়াটার পাম্পিং সিস্টেম, সেখানে হলো ফাঁড়ি, সেখানে হচ্ছে প্লট এবং প্লট বরাদ্দ, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট। এখন আমাদের চামড়া শিল্পের যাতে যারা জড়িত আছেন তারা বলেন যে আমরা যদি ওইখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার করা না হয় তাহলে সেখানে আমরা স্থানান্তর করতে পারি না। এখন সেই জন্য আমরা অপেক্ষা করছি এটাকে ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য। ওয়ার্ক অর্ডার দেওয়ার পর না 2014 সন না, আমরা এর মধ্যে যদি নভেম্বরের মধ্যে যদি আমরা কমপ্লিট করতে পারি, আমরা 2011 সালের মধ্যে যদি আমরা এটা আশা করি নভেম্বরের লাস্ট উইকে আমরা এটা কমপ্লিট করতে পারবো, মানে টেন্ডার প্রসেসিংটা কমপ্লিট করতে পারবো, এবং এই বছরের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার দিতে পারবো। এবং ওয়ার্ক অর্ডার দিবার পরেই আমরা এই জায়গা থেকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করব। আপনি যদি এখন আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে এখন সাভারের যে জায়গার কথা আপনি বলছেন, হরিণধারা গ্রামের 200 একর জমি, সেই 200 একর জমির মধ্যে এখন নিচু জমিতে বালুর ভরাট করা হয়েছে, টেনারি মালিকদের স্থান বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যেই প্ল্যানটি বসানোর কথা এবং যেটি হচ্ছে বর্জ্য শোধনাগার, সেটি এখনো করা হয়নি। আমাদের বিস্তৃত এলাকা জুড়ে যে পিচ ঢালা পথ আর পথের দুধারে যে চামড়া পাকা করা প্লটগুলি এমনিতেই পড়ে আছে, পয় নিষ্কাশন নালাগুলিতে শ্যাওলা আর কাদামাটি জমে এমন দশা হয়েছে যে সেগুলি পরিষ্কার করার জন্য আবারও দরপত্র আহ্বান করতে হবে। এই এলাকার পুলিশ ফাঁড়ি আর ফায়ার ব্রিগেড কার্যালয়টির কথা বলতেছিলেন, সেটাই এখনো ফাঁকা। প্রকল্প এলাকা প্রায় সময় সন্ধ্যার পরে জমে ওঠে জুয়া আর মদের আসর। একাধিক সময়, আমি পত্রিকার রিপোর্ট থেকে বলছি, একাধিক সময় এরকম অনেক। আর দিনে দুপুরে মোটর গাড়ি চালাতে শেখানো গাড়িগুলির উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এই হচ্ছে সাভারের আপনারা যে জায়গাটিকে মানে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কথাটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার মোরলেস রেডি আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারে আমরা যাইতে পারছি না। এই কারণে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপন করা যাচ্ছে না বলেই ট্যানারির মালিকেরা ওইখানে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে পারছে না। এখন যদি আমরা এটাকে ওয়ার্ক অর্ডার দেওয়ার মধ্য দিয়ে এখানে কাজ শুরু করতে পারি, অবশ্যই
ওই জায়গাতে তাদের একটা অংশ সাথে সাথে যাবে। মাননীয় মন্ত্রী, এই একটু জায়গাটা মাননীয় মন্ত্রীর কাছে একটু আবার যাচ্ছে যে মাননীয় মন্ত্রী, আপনি একটি ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা বলছেন, আপনি কি আমাদেরকে এরকম একটি ধারণা দিতে পারেন কবে নাগাদ আমরা একটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পাবো সেখানে? অ্যাকচুয়ালি এটা হলো টেকনিক্যাল বিষয়, যে ওয়ার্ক অর্ডারের মধ্যে দেখা আছে এরা হলো 18 মাসের মধ্যে কমপ্লিট করবে। যখন ওয়ার্ক অর্ডার দেব, ওয়ার্ক অর্ডার থেকে এটা চূড়ান্ত কমপ্লিট করতে 18 মাস লাগবে। আমরা কবে 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 নাগাদ 18 মাস যদি আমরা যদি এই ওয়ার্ক অর্ডারটি কবে নাগাদ দিতে পারবো? পারচেজ কমিটি যদি মার্চ 2014 যদি পারচেজ কমিটি যদি সমস্ত সামগ্রিকগুলো বিবেচনা করে যদি তারা আজকে নভেম্বর মাসের শেষ সপ্তাহে, যেটা আমরা আশা করছি তারা দেবে, এবং ওয়ার্ক অর্ডার ফর্মালিটিস গুলো কমপ্লিট করতে আশা করি আমরা ডিসেম্বরে করতে পারবো, তাহলে আমাদের 18 মাস লাগলে ধরেন 2014 সালের জুন মাস পর্যন্ত। এবং এটা এনাফ না, কারণ বলে যে আপনাকে আগে এই টেন্ডার কিন্তু আগে একবার হয়েছিল, কাজগুলো এমন ভাবেই হবে যে টেন্ডার দেওয়ার পরে যে টেন্ডার পাবে না সে আরেকটা মামলা করবে হাইকোর্টে, কারণ এমন একটা কিছু থাকবে যার ফলে হাইকোর্ট আবার স্টে করবে, যার ফলে উনি যে সময়সীমাটা নির্ধারণ করে দিচ্ছেন আলটিমেটলি কিন্তু সেটা আর হবে না, যেটা আগেও হয় নাই। এই জন্য আমরা মনে করি যে এই যে ব্যবস্থাটা আছে এখানে, যারা মোর্শেদ খান সাহেব যেটা বলেছেন, ড্রাস্টিক অ্যাকশন ছাড়া ইউ ক্যান নট ডু এনিথিং। এই মুহূর্তে ব্যবসায়ীদের এটাকে যদি উনি যেটা বলতে চাচ্ছেন, এটাকে যদি আপনি প্রায়োরিটিতে না দেন তাহলে আসলে 2014 সালে আমরা প্রায়োরিটিতে কিভাবে দেব? আমরা তো আমাদের কাজগুলো দ্রুততম সময় নিয়ে করতেছি। আমরা তো মিনিমাম ফর্মালিটিস গুলো যদি আমরা মেনটেন না করি, তারপর আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আসবে টেন্ডার প্রক্রিয়া ভালোভাবে করা হয়নি। আমরা এখন কথা বলছি খুলনার একজন চামড়া ব্যবসায়ী আমাদের সঙ্গে আছেন, কার্তিক ঘোষ। জনাব কার্তিক ঘোষ, আপনারা কুরবানির চামড়া কি ঢাকায় পাঠান প্রসেস করার জন্য? খুলনা থেকে কি এরকম কোন চামড়া প্রক্রিয়াকরণের ব্যবস্থা নেই? খুলনায় আছে একটা, আমরা সাধারণত ঢাকায় করি, মালটা এখান থেকে লবণযুক্ত করে। হ্যাঁ, মানে আমাদের সকল চামড়া আমাদের ঢাকার বাইরে থেকে যে চামড়াগুলি আসে সেগুলি খুলনা মানে ঢাকাতেই পাঠাতে হয়, আর কোথাও খুলনায় এরকম কোনো ব্যবস্থা নেই চামড়া প্রক্রিয়াজাতকরণের? বা আছে, খুলনা একটা আছে তো, কিন্তু তাহলে আপনারা ঢাকায় কেন পাঠাচ্ছেন? আমরা খুলনা যে ট্রেন আছে আমরা এখানে ব্যবসা করে পোষায় না, আমাদের এই জন্য ঢাকায় করি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে শুধু সারা বাংলাদেশ থেকেই চামড়া প্রক্রিয়াজাতকরণের যে মূল যে স্রোতটা, যে ঝোঁকটা, সেটা ঢাকার দিকে। খুলনায় চামড়া প্রক্রিয়াজাতকরণের একটি ব্যবস্থা থাকলেও সেই চামড়াগুলিও ঢাকায় আসছে, ঢাকা কেন্দ্রিক। এর ফলে যেটা হচ্ছে যে মানে ভালো করেই আমরা মঞ্জিল মোর্শেদ এবং উনার নেতৃত্বে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, হ্যাঁ, ওনারা অনেকবার বিষয়টি আদালতে তুলেছেন, কিন্তু আমরা আজ শিল্পমন্ত্রীর কথায় বুঝতে পারছি যে এইটি 2014 সালের জুন মাসের আগে এটি কোনোভাবেই সম্ভব না, কমপ্লিট করা কোনোভাবে সম্ভব না। জনাব মোর্শেদ খান, আপনি কি মনে করেন কোনোভাবে এটাকে একটু আর তাড়াতাড়ি করার কোনো উপায় আছে? উনি বললেন যে স্বচ্ছতার জন্যই ওনাদের এই দেরিটা হচ্ছে। তো এত স্বচ্ছ করতে গেলে এখন এটা আমার ভয় হচ্ছে এটা আরেক পদ্মা সেতু না হয়ে যায়। না, এটা তো পদ্মা সেতু হবে না, এই কারণে এটা টাকাটা হলো সরকারের, এটা টাকাটা হচ্ছে সরকারের। When you talk, I don't interfere, so don't interfere me. আমার মনে হয় আমাদের প্রয়োজন সকলে মিলে দলাদলি না করে এই ব্যাপারে, জনগণ বাঁচলে আমরা বাঁচবো, দেশ বাঁচবে, পলিটিক্যাল পার্টি বাঁচবে, ডেমোক্রেসি বাঁচবে। কিন্তু দেশের লোকের, জনগণের স্বাস্থ্য যদি আমরা রক্ষা করতে না পারি এবং অনিচ্ছাকৃতভাবে আমরা যদি, অথবা ইচ্ছাকৃতভাবে যদি হয়ে থাকে, আমরা এটা ট্রান্সফর্ম করতে পারতেছি না, তাহলে আমার মনে হয় যেটা টেন্ডার কল করবার জন্য 6 মাস টাইম লাগে, কোনো কিছুর প্রয়োজন নাই। ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে অনতিবিলম্বে বাইল্যাটারাল নেগোসিয়েশনের মাধ্যমে সব 3জন সাপ্লায়ার 3টা টেন্ডার পেয়েছেন ওনারা, 3জন টেন্ডারের মধ্যে তাদেরকে ডেকে অ্যাক্রস দ্য টেবল কন্ট্রাক্ট সাইন করে দেওয়া যায় এবং বলা যায়। এবং আরেকটা জিনিস, ইট মাস্ট বি মেড এ ক্রিমিনাল অফেন্স, যারা নাকি এরপরে একটা টাইম লিমিট অন দ্য গভর্নমেন্ট, টাইম লিমিট অন দ্য কমিটি মিনিস্ট্রি কনসার্ন, ইন্ডাস্ট্রি অ্যান্ড হেলথ, এই দুটো মিনিস্ট্রিকে, এবং অলসো দ্য ওনার্স অফ দ্য টানারি, তাদেরকে একসঙ্গে করে অনতিবিলম্বে একটা সভা ডেকে উচ্চ পর্যায়ে এটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট সাইন করে একটা এগ্রিমেন্টের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ বলে যেন
গণ্য করা হয়। জনাব মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে আসছিলাম যে আপনি কি মনে করেন শিল্পমন্ত্রী বলছেন স্বচ্ছতার খাতিরে উনি সময় নিতে চান যাতে স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়াটা স্বচ্ছকরণ হয়, এদিকে জনাব মোর্শেদ খান বলছেন স্বচ্ছতার খাতিরে শুধু কালক্ষেপণ না করে এটি রাষ্ট্রীয় প্রায়োরিটি বিবেচনায় এটি যেন অ্যাক্রস দ্য টেবিল